গ্রিড ভিউতে আসলে অনেকভাবে কাজ করা যায়, যেমন গ্রিড ভিউতে আপনি এই যে আমরা টেমপ্লেট ফিল্ড ইউজ করছি, এটা হচ্ছে একদম কাস্টমাইজ মানে এরিয়া। আপনি কাস্টমাইজলি বলে দিচ্ছেন যে আমার এই টেমপ্লেট ফিল্ডে এই জিনিসগুলো থাকবে। আরেকভাবে করা যায় যে আপনি যদি এখান থেকে ম্যানুয়ালি বলে দেন, না সেটা হবে, আমি ওইটা জানতে এডিট কলামস করে ম্যানুয়ালি যদি আপনি এখানে এডিট কলাম সেকশনে যান, এখানে দেখেন গ্রিড ভিউতে কিন্তু অনেক ধরনের ফিল্ড টাইপ বলে দেওয়া আছে। মানে আপনার গ্রিড ভিউ জিনিসটা আসলে কি, এখানে অনেক ধরনের ডাটা রিপ্রেজেন্ট হচ্ছে। এখন কিছু ডাটা হতে পারে সেটা মানে দেখা গেল গ্রিড ভিউতে ড্রপ ডাউন আছে, গ্রিড ভিউতে বাটন আছে, অথবা গ্রিড ভিউতে নর্মাল টেক্সট আছে, ইভেন ইনপুট টেক্সটও থাকতে পারে। কিবোর্ড থেকে আপনি ডাটা দিবেন, সেখানে গ্রিড ভিউতে এন্ট্রি দিবেন, এটাও থাকতে পারে। সো তার মানে কি বিভিন্ন টাইপের কন্ট্রোল এখানে চলে আসছে গ্রিড ভিউতে। এখন এখানে কিছু ডিফিনাইট কিছু কন্ট্রোল দিয়ে দেওয়া আছে, যেমন বাউন্ড ফিল্ড, চেকবক্স ফিল্ড, হাইপারলিংক ফিল্ড। অর্থাৎ আপনি যেটারে বাউন্ড ফিল্ড দিবেন সেখানে আসলে ডাটা বাউন্ড হবে। বাউন্ড বলতে কি বোঝায়, ডাটা সোর্স থেকে ডাটা আসবে, আমি গ্রিড ভিউতে চিনাই দেবো, সেখানে সে ডাটা রিপ্রেজেন্ট করবে। যেমন গ্রিড ভিউ যে জিনিসটা, নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আপনি বলে দিচ্ছেন। এখন আপনি তো ডাটা বলে দেন নাই, ডাটা কখন বলে দেন? ডাইনামিক্যালি, প্রোগ্রামেটিক্যালি, তাই না? যে যখন গ্রিড ভিউ আপনি কাজ করতেছেন, সোয়াল বাটনে ক্লিক করছেন, তখন ওই কারেন্ট সিচুয়েশনে আপনার যে সকল স্টুডেন্ট আছে সেগুলো গ্রিড ভিউতে আসলে দেখাবে। তার মানে কি, ডাটা বাউন্ড আপনি যদি দেখাই দেন যে না আমার গ্রিড ভিউয়ের এগুলো হচ্ছে আমার কলাম, আপনি স্ট্রাকচার দেখা দিচ্ছেন, এই কলামের সাথে ইকুইভ্যালেন্ট টু এই ডাটা, এই কলামের সাথে ইকুইভ্যালেন্ট টু এই ডাটা। যখন এই ডাটা সোর্স থেকে আমার কাছে ডাটা আসবে গ্রিড ভিউতে, তখন আমি এই ডাটাগুলো রিপ্রেজেন্ট করব। ব্যাপারটা কিন্তু এরকম। সো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন বাউন্ড ফিল্ড, চেকবক্স ফিল্ড, এগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে যখন আমরা রিয়েল লাইফে কাজ করতে যাই, এই লিমিটেড ফিল্ডে আসলে আমাদের কাজ হয় না। আমাদের লেভেল ইউজ করতে হয় গ্রিড ভিউতে, আমাদের চেক বক্স ইউজ করতে হয়, ড্রপ ডাউন ইউজ করতে হয়, কম্বো বক্স অনেক কিছু ইউজ করতে হয়। সেক্ষেত্রে একদম হচ্ছে মানে এর বাইরেও যে সলিউশন আছে সেটা হচ্ছে টেমপ্লেট ফিল্ড। এখানেও টেমপ্লেট ফিল্ড অপশন কিন্তু দেওয়া আছে। টেমপ্লেট ফিল্ড মানে হচ্ছে যে টেমপ্লেট ফিল্ড যখন আপনি ইউজ করবেন, এর আন্ডারে যে আইটেম টেমপ্লেট যে জিনিসটা দেখছেন, আপনারা খেয়াল করবেন, আপনাদের গ্রিড ভিউ কিন্তু গতকালকে দেখানো হয়েছে, গতদিন দেখানো হয়েছে আইটেম। আমি এখানে জাস্ট গ্রিড ভিউয়ের ডিজাইনে আসি। আপনারা এই গ্রিড ভিউটা জাস্ট খেয়াল করেন, আমি একটু শর্ট ফরম্যাটে নিয়ে আসি। সো আমরা ওখানে কি দেখলাম, বাউন্ড ফিল্ড আছে, চেকবক্স ফিল্ড আছে, আরো অনেক কিছু আছে, তাই না? এখন এটা তো আমার গ্রিড ভিউ। গ্রিড ভিউর আন্ডারে অনেকগুলো কলামস থাকে। এখন কলামসগুলো কি ফিল্ড হবে সেটা আপনি ডিফাইন করে দেন। আপনি যদি এখানে বলতেন বাউন্ড ফিল্ড, সে বাউন্ড ফিল্ড রাখতো। আপনি যদি বলতেন চেকবক্স ফিল্ড, সে চেকবক্স ফিল্ড রাখতো, ওই একটা ওই কলামটা। অর্থাৎ এখানে আপনি যে কয়টা ফিল্ড রাখবেন সে কয়টা আসলে কি কলাম, ঠিক আছে? কারণ কার আন্ডারে আছে, কলামস ট্যাগের আন্ডারে আছে। এখন কলামটা কি টাইপের এটা তো আপনি মানে ওই জিনিসগুলো আছে বাউন্ড ফিল্ড না চেকবক্স ফিল্ড, এই জিনিসগুলো আসলে কলামের টাইপ। সো টেমপ্লেট ফিল্ডও আসলে কলামের একটা টাইপ। সো যখন আপনি টেমপ্লেট ফিল্ড বলেন, এর মানে আপনি এটা বুঝান যে আসলে আমার এইটা এখন কোনো নির্দিষ্ট টাইপের না, এইটা একটা টেমপ্লেট, আমি ডিফাইন করে দিব এটা টাইপ কি হবে। আপনি নিজে এখন ডিফাইন মোডে চলে গেছেন, বুঝা গেছে? সো টেমপ্লেট ফিল্ড যখন আপনি লেখেন তখন আসলে আপনি কাস্টমাইজেশন মোডে চলে যান। সো যখন আপনি কোনো একটা টেমপ্লেট ফিল্ড ডিফাইন করতে যান, আমি যদি এখন একটা টেমপ্লেট ফিল্ডের ইলাবোরেশনে আসি, যেমন আপনার নেম, প্রথম যে টেমপ্লেট ফিল্ডটা রাখছেন, নেমের ক্ষেত্রে হেডার টেক্সট দেওয়া আছে কি নেম। তার মানে কি ওই কলামের হেডারে দেখাবে নেম, ঠিক আছে? দেন এই যে টেমপ্লেট ফিল্ড আপনি নিছেন, এখন টেমপ্লেট ফিল্ডের আইটেমটা কি হবে? মানে টেমপ্লেট ফিল্ডে স্ট্রাকচার আছে, এগুলো স্ট্রাকচার অবশ্যই জানেন যে HTML তারা স্ট্রাকচার মেইনটেইন করে। সো এই টেমপ্লেট ফিল্ডের আন্ডারে যদি কোনো আইটেম আপনি দিতে চান, আইটেম বলতে কি, যে ওই কলামে যেই প্লেস হোল্ডারটা বসবে সেটা কি টাইপের হবে। যেমন এই ক্ষেত্রে আমাদের কাছে লেভেল, আপনি যে কোনো ASP কন্ট্রোল ইউজ করতে পারেন, যে কোনো HTML কন্ট্রোল ইউজ করতে পারেন, সেটা অ্যাকসেপ্ট করবে। আর আপনি যদি এখানে বলেন যে ASP ড্রপ ডাউন লিস্ট, সে ড্রপ ডাউন লিস্ট শো করবে এখানে। যদিও ড্রপ ডাউন ফিল্ড আসলে নাই, কিন্তু টেমপ্লেট ফিল্ড যেহেতু আপনি ইউজ করছেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন আসেন আইটেম টেমপ্লেট, প্রথমে টেমপ্লেট ফিল্ডে কোনো একটা কিছু দিতে গেলে আইটেম টেমপ্লেট আছে। এখানে
বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন। আইটেম টেমপ্লেট মানে হচ্ছে একদম যে আইটেমটাকে আমি বুঝাচ্ছি, এমন হতে পারে যে ওই কলামের ফুটারে আপনি কিছু একটা জিনিস রাখতে চান। ফুটার ইজ ডিফারেন্ট থিং। সো আপনাকে তখন ফুটারে কিছু একটা রাখতে গেলে আপনাকে ইউজ করতে হবে ফুটার টেমপ্লেট। দেখবেন এখানে ফুটার টেমপ্লেটও আছে। যদিও গ্রিড ভিউ কিভাবে কাজ করে এটা দেখানোর উদ্দেশ্য আমার না, তারপর যাতে আপনারা একটু ফিল করেন। সরি, ফুটার স্টাইল নিচ্ছি না, ফুটার টেমপ্লেট। এই যে ফুটার টেমপ্লেট। তো এখন ফুটার টেমপ্লেটের আন্ডারে আপনি যাই দিবেন সেটা আসলে ফুটার সেকশনে দেখাবে, অর্থাৎ কলামের একদম শেষে এসে দেখাবে। অনেক সময় টোটাল ইকুয়াল টু অমুক দেখানো লাগে, আরও সামারাইজ ডাটা দেখানো লাগে, সেক্ষেত্রে ফুটার টেমপ্লেট অনেক সময় ইউজ করা হয় কলামের শেষে। আর আইটেম টেমপ্লেট হচ্ছে একদম কলামের বডির ইনফরমেশন, ওই কলামের প্রতিটা, হ্যাঁ এক্স্যাক্টলি প্রতিটা, কারণ একটা কলাম মানে এই তো, এখন এখানে প্রতিটা বডির কি কি ভ্যালু হবে। আপনি জাস্ট একটা কলাম ডিফাইন করছেন, এভাবে আপনি যে কয়টা কলাম ডিফাইন করবেন সেই অনুযায়ী গ্রিড ভিউটা জেনারেট করবে। আর ইভালের ভিতরে আমরা যেটা লিখতেছি সেই ডেটাটা কোথায়? আচ্ছা, এইখানে যেটা বলতে যাচ্ছিলাম যে এখন এটা তো আসলে একটা বাউন্ড ফিল্ডের মতো কাজ করতেছে। আপনি চাচ্ছেন যে এই লেভেলটা বাউন্ড হোক, যে ডাটা সোর্স আপনি তাকে চিনাই দিবেন, পরবর্তীতে সেই ডাটা সোর্সের ডাটাকে সে রিপ্রেজেন্ট করবে। এখন কোন ডাটাকে রিপ্রেজেন্ট করবে? আপনি যদি বলেন স্টুডেন্ট গ্রিড ভিউ, অবশ্যই আপনি লিস্ট অফ স্টুডেন্টকে টার্গেট করছেন যে এটা তার ডাটা সোর্স হবে। তাহলে এই টেক্সটে আপনি কি রিপ্রেজেন্ট করতে চান? এই লেভেলের স্টুডেন্টের নাম। সেই স্টুডেন্টের নাম কই থেকে পাচ্ছে? এই নেমটা কই থেকে পাচ্ছে? ডাটাবেস থেকে, আপনার ক্লাসের প্রপার্টি থেকে, তাই তো? ক্লাসের প্রপার্টিটা আপনি বলে দিচ্ছেন। এখন ক্লাসের প্রপার্টির নাম কি? নেম। কিন্তু নেমের যে ভ্যালুটা এখানে দেখাবে সেটা সে কিভাবে দেখাবে, তারপর ওইটা হচ্ছে এইটা। যখন আপনি এই ধরনের একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট লেখেন, এই ধরনের একটা পার্সেন্টেজ সাইন লেখেন, তখন ASP.NET বুঝে নেয় যে আসলে আপনি C# কোড লিখতে যাচ্ছেন এর ভিতরে। আমার কথা বুঝতে পারছেন? জি। আপনি যখন একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট লেখেন, ASP.NET এ কোনো একটা পার্সেন্টেজ সাইন লেখেন, তখন সে বুঝে নেয় যে আসলে আপনি একটা C# কোড লিখতে যাচ্ছেন এর ভিতরে। সো এই ইভাল এটা আসলে একটা মেথড, C# এর মেথড। ঠিক আছে? এই ইভাল মেথডটা ভিতরে আপনি যেই ফিল্ডটা দিবেন তাকে ডাটা সোর্স চিনা দিলে সে ওইখান থেকে তো অটোমেটিক্যালি ডাটা সোর্স চিনা দেওয়া মানে কি, সে তখন জানে যে তার টাইপ কি, প্রপার্টিগুলো কি, ওই প্রপার্টি থেকে যেটা ইকুইভ্যালেন্ট টু নেম সেই প্রপার্টির ভ্যালুটা সে তখন পিক আপ করে নেয়, ভ্যালুটা সে নিয়ে নেয়। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে হ্যাশ সাইন মানে হচ্ছে আপনি বাউন্ড বুঝাচ্ছেন। ইভ্যালের পরে যদি সরি এই পার্সেন্টেজের পরে যদি আপনি হ্যাশ সাইন দেন তাহলে বোঝায় যে বাউন্ড। আবার আরেকটা আছে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দিয়ে অনেক সময় বোঝায় যে টোটাল জাস্ট যা বলা হয়েছে তাই ভ্যালু, ইভ্যাল না কি, বাউন্ড না, বাউন্ডের ক্ষেত্রে বোঝায় না তখন। এই ধরনের ডিনোশন আছে, দেখবেন ASP.NET আপনারা সার্চ দিলেই পাবেন যে এটার মানে আসলে কি, গুগলে সার্চ দিলেই পাবেন। জাস্ট আমি একটু শর্টে বলে দিলাম, ঠিক আছে? এবার কি বোঝা গেল ইভ্যাল ব্যাপারটা আসলে কি? এখানে আপনি অনেক ধরনের ইভেন আপনার কোড বিহাইন্ডে যে মেথডগুলো লিখছেন সেই মেথডগুলো এখান থেকে কল করা সম্ভব চাইলে। সো গতদিন আমরা যেই এরিয়া কভার করছি সেটা হচ্ছে যে আপনারা দেখছিলেন কিভাবে সেভ করা যায় একটা স্টুডেন্টকে। এখন আসলে আমরা আজকে টার্গেট হচ্ছে যে একটা স্টুডেন্টকে কিভাবে আপডেট করা যায়, হ্যাঁ, তার ইনফরমেশন। যেমন ধরেন এখানে আমার সব স্টুডেন্টের ইনফরমেশন দেখাচ্ছে, এখন কিভাবে আমি স্টুডেন্টের ইনফরমেশনটা আপডেট করতে পারি সেটা দেখব। সেক্ষেত্রে মানে যেটা আমাদের গোল সেটা হচ্ছে যে আমরা আরেকটা কলাম নিব, এখানে আরেকটা কলাম নিব, এই কলামের এখানে একটা বাটন দিব আপডেট। যখন কেউ একজন আপডেট বাটনে ক্লিক করবে তখন ওই স্টুডেন্টের ইনফরমেশন এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে সেই বাটনটা হয়ে যাবে কি আপডেট। সো আপনি আপডেট করলে এই ডাটাটা আবার যা দিবেন সেটা আপডেট হয়ে যাবে। মেকানিজমটা আমি একটু বুঝাই বলি। আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে আপনারা ওয়েব ফর্মে কাজ করছেন, ASP.NET এও কাজ করছেন। ASP.NET আপনারা জানেন যে কোনো কিছু কিন্তু একদম অবজেক্ট থ্রো করা যায় না, যেহেতু এটা পেজ লেভেলের ব্যাপার, তাই না? আমি কি বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ ওয়েব ফর্মের ক্ষেত্রে কি সম্ভব, একটা পেজ থেকে আরেকটা পেজে আপনি যাবেন, আপনি পেজের কনস্ট্রাক্টরে অবজেক্টটা পাস করে দিলেন, সেই অবজেক্ট নিয়ে আপনি কাজ করতেছেন। কিন্তু এখন তো আসলে আপনি ওয়েব প্ল্যাটফর্মে কাজ করতেছেন। ওয়েব প্ল্যাটফর্মে তো আসলে অবজেক্ট পাস করা যায় না, সার্ভার টু ক্লায়েন্ট যায়, তবে সেটা ওয়ে ডিফারেন্ট।
আপনি যখন আপনার সেম প্রসেসরে আছেন, অবজেক্ট আপনি পাস করতেছেন একটা পেজ থেকে আরেকটা পেজে, খুবই স্বাভাবিকভাবে সে রিসিভ করবে, কারণ প্রসেসর সেম, মেমোরি সেম, তারা সবকিছু সেম শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন। কিন্তু ওয়েবের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে? সার্ভার আছে নিউ ইয়র্কে, আপনি আছেন এখানে বসে, ক্লায়েন্ট আপনার ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম অর এনিথিং। সো সার্ভারে সবকিছু প্রসেসিং হচ্ছে, আপনি এখানে জাস্ট এই পেজগুলো দেখতে পাচ্ছেন। এখন যখন আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে সুইচ করতেছেন, আপনি যদি একটা পেজ থেকে আরেকটা পেজে অবজেক্ট পাঠানো, ও তো আসলে সেটা আইডেন্টিফাই করতে পারতেছে না সার্ভার, এবং আপনি পাঠাবেন বা কি ওয়েতে, কারণ আপনি কমিউনিকেট করতেছেন সার্ভারের সাথে কোন ওয়েতে, কোন প্রোটোকল দিয়ে? HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সে শুধু টেক্সট ট্রান্সফার করতে পারে, তাই না? এবং এটা স্টেটলেস প্রোটোকল। সো আমি এত কথা বলার কারণ যে আমাদের অনেক সময় মনে হতে পারে যে এখানে আপডেট বাটন দিলে ক্লিক করলাম, এখানে যে স্টুডেন্ট অবজেক্ট আছে সেটা ধরলাম, ধরে এই ওয়েতে পাঠিয়ে দিলাম, এইটা কিন্তু একটা রিকোয়েস্ট, অথবা আমি কিন্তু অবজেক্ট পাঠাতে পারতেছি না। তাহলে আমার কাছে এই স্টুডেন্টের কি আছে, কি পেতে পারি? একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই কিভাবে করতে পারি? কিন্তু আইডি কিন্তু আমরা আনি নাই, তাই না? এখানে তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা আইডি অবশ্যই নিয়ে আসা, সেই আইডিটা সামহাউ ধরা, সেই আইডিটা পাস করে দেওয়া, আবার এই পেজেই পাস করে দেওয়া, দেন আবার সেই আইডিটা রিসিভ করা। কেন এই এত প্রসেসিং হচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন? সো আপডেট করতে যাচ্ছে, আমার এইখান থেকে আইডিটা ধরতে হবে, দেন এই আইডিটা আবার আমার রিকোয়েস্ট হিসেবে পাঠিয়ে দেওয়া সার্ভারকে, যে আমি আপডেট মোডে যেতে যাচ্ছি। সার্ভার আবার আইডিটা এই পেজের জন্য ধরবে, ধরে ওই আইডি যে স্টুডেন্ট আছে তাকে লোড করে এখানে বসায় দিবে, বসায় আমার কাছে রেডি করে পাঠিয়ে দিবে। ASP.NET পেজ লাইফ সাইকেল নিয়ে তো কোনো কথা বলা হয় না, বুঝছে কি? ওকে, দরকারও নাই, বাট আমি জাস্ট মানে আপনারা আমার কথাগুলো এখন বুঝতে পারলেই হবে। হ্যাঁ, আপনারা যদি না বুঝতে পারেন তখন কোশ্চেন করেন, এই মানে ASP.NET এর মেকানিজম যেগুলো নিয়ে কথাবার্তা বলতেছি সেগুলো নিয়ে। সো পেজ লাইফ সাইকেলের যে অর্ডারটা আছে, অর্ডার আসলে মানে এখন দরকারও নাই। অর্ডার যেটা পেজ লাইফ সাইকেল যেটা বলতে বোঝায়, যে যদিও আমার কনটেক্সটের বাইরে চলে যাচ্ছি, তারপর একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যখন ASP.NET এ কাজ করতেছেন বা সার্ভার ক্লায়েন্টে কাজ করতেছেন, সার্ভারের ভূমিকা আসলে কি হয়? সার্ভারের ভূমিকা হচ্ছে যে আপনার রিকোয়েস্টে পাবে এবং সেই রিকোয়েস্টকে প্রসেস করবে, প্রসেস করে সেটা HTML বানাবে, তারপরে আপনার কাছে অ্যাজ এ রেসপন্স সেটা পাঠিয়ে দিবে। সেটা HTML হতে পারে অথবা ডাটা হতে পারে, JSON হতে পারে, এনিথিং হতে পারে, বাট সেটা অবশ্যই কোনো না কোনো সাধারণত টেক্সট ফরম্যাটের হয়। যেমন যদি বলেন জেসনও টেক্সট ফরম্যাট, কিন্তু এটা জাস্ট একটা স্ট্রাকচার্ড ওয়েতে বানানো। XML টেক্সট ফরম্যাট, স্ট্রাকচার্ড ওয়েতে বানানো। এখন কখন কি ধরনের ডাটা লাগবে, সেই ধরনের ডাটা আপনাকে সার্ভার রেসপন্স করতেছে। তো সার্ভার এর ব্যাপারটা হচ্ছে এই যে সে কিন্তু পেজ বানায়, প্রসেসিং করে, এবং তার কাছে C# এর কোড সবকিছু এখন কার কাছে? এই যে C# এর কোডগুলো রান হয় কোথায় বসে? সেই সার্ভারে বসেই। পেজ লাইফ সাইকেল কিছুই না, এই যে সার্ভার একটা করে পেজ বানাচ্ছে, এই পেজ বানাতে গিয়ে সার্ভারকে চিন্তা করেন একটা মেশিন হিসেবে। ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিতে মেশিন থাকে, একটা মেশিন হিসেবে চিন্তা করেন। সো তার এই যে একটা পেজ বানাইতে তার যে সকল প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, এইটা হচ্ছে একটা পেজ লাইফ সাইকেল বলা হয়। ASP.NET পেজ লাইফ সাইকেল আসলে এইটাই, যে সে আসলে কি কি প্রসেসের ভিতর দিয়ে যায়, কোন কোন ধাপ সে অতিক্রম করে, এবং একটা পেজ, কমপ্লিট পেজ কিভাবে সে বানায়। এই যে এই পেজটা যখন আপনি দেখতে পান সে কি কি প্রসেস অতিক্রম করে আসে, দ্যাটস অল অ্যাবাউট পেজ লাইফ সাইকেল। আমরা আগে এই দিক ফ্লো ধরে আগে হয়তো আপনাদের সামনে যদি এরকম আসে, আমি হয়তো নিব পেজ লাইফ সাইকেল নিয়ে কোনো কথাবার্তার সুযোগ আসলে আর কি। ওকে, তো আমরা কাজে লেগে যাই। সেটা হচ্ছে যে এখানে আমরা একটা কলাম নিব বলছিলাম, সেই কলামটা থাকবে হচ্ছে আপডেটের জন্য। সো আগের মতোই আসি, একটা টেমপ্লেট ফিল্ড নিচ্ছি, এবং টেমপ্লেট ফিল্ডে আমাদের আইটেম টেমপ্লেট নিতে হবে, কারণ আমরা আসলে ওই কলামের বডিতে যে জিনিসটা রাখবো তার জন্য। এবং এখানে আমরা কি যাচ্ছিলাম, একটা বাটন থাকুক, বাট বেটার এখানে একটা লিঙ্ক বাটন থাকুক, তাই না? যে লিঙ্ক বাটনের থ্রু দিয়ে আমরা কি করতে পারবো, যে আপডেট অপারেশনটা চালাতে পারবো। এবং এটা টেক্সট দিয়ে দিচ্ছি আপডেট। আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে আমরা কোনো আইডি নেই, তাই না? আইডি নেই।
আমাদের আইডিটা আসলে দরকার হবে, সেক্ষেত্রে যে কোনো একটা কলামে যদি আইডিটা রেখে দিই অ্যাজ এ হিডেন ফিল্ড, দেখালাম না ইউজারকে, বাট আমরা রেখে দিচ্ছি আইডিটা, তাহলে আমার মনে হয় পরবর্তীতে আমরা পিক আপ করতে পারবো। সো আমি এই একদম প্রথম কলামে অ্যাজ এ হিডেন ফিল্ড একটা আইডি রেখে দিচ্ছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আইডি। এবং ভ্যালুতে আমি নিয়ে আসতেছি যেটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি। তো কেন হিডেন ফিল্ড নিলাম? ইউজার দেখতে না পারে, যাতে এটা ইউজারের কাছে ভিজিবল না হয়, বাট আমার ডাটাটা যাতে থাকে। কিন্তু আপডেটের সময় তো ভিজিবল হবে। আপডেটের সময় না দেখাতে চাইতে পারি, আমরা ওইখানে একটা হিডেন ফিল্ড রেখে দিব ফর্ম লেভেলে, তাই না? দুটো কি একটা কলামে দিই? বলেন দুটো কি একটা কলামে থাকে? কোনটা? আইডি আর নেম। হ্যাঁ, একই কলামে আছে, বাট আইডি এইটা হিডেন ফিল্ড হিসেবে আছে, সো এটা রিপ্রেজেন্ট হবে না, কেউ দেখতে পাবে না বা এটা ভিজিবল হবে না, এবং এটা কোনো জায়গা দখল করবে না আপনার ক্ষেত্রে। যেমন আমি যদি এখন রান করি, এখানে দেখেন নেমের মতোই আছে আগের মতো, জাস্ট আমরা এখন জানি ওইখানে আসলে আইডি লোড হয়েছে একটা, ওই ইসের পার্সপেক্টিভে কিভাবে বুঝবো? পেজ সোর্সে যদি যাই, আমি জানি না এখানে দেখাবে কিনা, কারণ হিডেন ফিল্ড হিসাবে আছে তো। কোথায়? এই যে হিডেন, এই দেখেন ভ্যালু 1, সে তার মতো করে একটা নেম দিয়ে দিচ্ছে এবং আইডি আমার আছে, তার এগেইনস্টে ভ্যালুগুলো সে লোড করাইছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছেন, এবং ডাটাগুলো লোড করাইছে, তাই না? এবং একটা জিনিস খেয়াল করেন, আমি দিছিলাম কি কন্ট্রোল? এএসপি কন্ট্রোল, গ্রিড ভিউ, এএসপি গ্রিড ভিউ, এএসপি লেভেল, কিন্তু এই জিনিসগুলো তো আসলে তৈরি করা কার? ডটনেট, এএসপি ডটনেটে। আপনাকে যখন ব্রাউজারে রিপ্রেজেন্ট করতে হবে, তখন তো আসলে ওই ট্যাগগুলো ব্রাউজার চেনে না। ব্রাউজার কি চেনে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এর বাইরে সে কোনো কিছু চেনে না। সে কারণে যখনই ব্রাউজারকে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে হয়, তাকে কিন্তু HTML ফরম্যাটেই রিপ্রেজেন্ট করতে হয়, এবং এই HTML বানাইলো কে? ASP.NET এর যে সার্ভারে যে ইঞ্জিন আছে সে আসলে বানাইছে, বা ASP.NET নিজে ওইটাকে কনভার্ট করে, এটা হচ্ছে ASP.NET এর মূল কাজ। সো এখানে দেখতে পাবেন সবই HTML ফরম্যাটে সাজাই দেওয়া, এবং এখানে কিছু জায়গায় দেখবেন যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, অটোমেটিক্যালি জেনারেট করা হয়েছে এই কোডগুলো ASP.NET থেকে। ফাইন, এখন আমরা একটা বাটন নিয়ে আসছি আপডেট। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে বাটনে যে আমি কোনো একটা ক্লিক করলে আমি কি চাচ্ছি? এখানে ডাটাটা চলে আসুক। আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখাই, গুগলে যাই, google.com এ গেলাম, আমি জানি না ইয়ার মনে হয় কানেকশন নাই, এনিওয়ে। সো আপনি যখন google.com এ কোনো কিছু সার্চ দেন, তখন কি ঘটনা আসলে ঘটে? মানে একটু জাস্ট, তাহলে যেহেতু কানেকশন নাই আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তো যখন আপনি google.com এ কোনো কিছু সার্চ দেন, খেয়াল করে দেখবেন এখানে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে এবং কিছু লেখা আসে, এবং শেষে কিউ ইকুয়াল টু আপনার সার্চের যে টেক্সটটা আপনি দিছিলেন সেই রেজাল্টটা চলে আসে। আপনারা যদি ওখানে ইন্টারনেট কানেকশন থাকে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে কোনো কিছু এভাবে চলে আসে। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে যখন আপনি কোনো কিছু সার্চ দেন, তখন গুগল কিভাবে বা ওই সাইটটা কিভাবে বলছে যে আপনার সার্চ কিওয়ার্ড এইগুলা, এটা তো আসলে একটা রিকোয়েস্ট হিসেবে যাচ্ছে সার্ভার, এবং সে তো অবজেক্ট হিসেবে রিসিভ করে না এই জিনিসটা, তাই না? সো সে তখন এইটাকে যেভাবে বোঝে, সেটা আসলে এইটাকে বলা হচ্ছে আসলে কোয়ারি স্ট্রিং। অর্থাৎ এটা ইউআরএল এর থ্রু দিয়েই সার্ভারের কাছে ইনফরমেশনটা যাচ্ছে যে আপনি এই জিনিসটা সার্চ দিছেন।
এবং আপনি এই রেজাল্টটা চাচ্ছেন এই সার্চের এগেইনস্টে। অনেক সময় যেটা করা হয় যে দুইভাবে আসলে সার্ভারে ডাটা পাঠানো হয়। একটা হচ্ছে কোয়ারি থ্রু দিয়ে, যেটা বললাম যে কোয়ারি স্ট্রিং এর থ্রু দিয়ে, আর একটা হচ্ছে একদম হিডেন পোস্ট হিসাবে। আপনারা তো এইচটিটিপি পোস্ট, এইচটিটিপি গেট এগুলো শুনছেন, মানে ইউজ না করেন, শুনছেন তো, ইউজও করতেছেন আসলে। এই যে সেই বাটনে ক্লিক করতেছেন, এটা একটা পোস্ট রিকোয়েস্ট। সো যখন পোস্ট রিকোয়েস্ট পাঠানো হয় তখন সাধারণত সার্ভারের ডাটাগুলা ভেতর থেকেই যায়, সরাসরি চলে যাচ্ছে। আর যখন আপনি মনে করেন যে এই যে এইভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেটা আসলে কোয়ারি স্ট্রিং এর থ্রুতে, ইউআরএল এর থ্রুতে চলে যাচ্ছে। কেন এত কথা বলতেছি? কারণ হচ্ছে এই যে আমাদের টার্গেটটা আসলে এইটাই। যখন আমরা আপডেট বাটনে ক্লিক করব, আমরা এই ধরনের একটা লিঙ্ক জেনারেট করব, যেই লিঙ্কে আমার আইডিটা থাকবে, এবং সেখান থেকে আমি আইডিটা আবার রিসিভ করব। যদিও প্রসেসটা শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, আমি ইজি করে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে যেটা যাচ্ছি, আমি যখন আপডেট বাটনে ক্লিক করব তখন ডাটাটা এখানে চলে আসবে, ওটা তো তাই হচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই বাটনটা জেনারেট করতেছি, এই যে লিঙ্ক বাটন, তখন কিন্তু আমি ওই মোমেন্টে জানি না যে আসলে আইডিটা কি হবে। আইডিটা কি হবে আমি কি জানি? আমি জাস্ট টেমপ্লেট ফিল্ডে ভ্যালু বসাই দিচ্ছি, কিন্তু আইডি তো আমি জানি না। কিন্তু আমি তো জানি যে এই যে এটা আমার যে ইভাল ফিল্ড কোনটা হবে সেটা তো আমি জানি। সো আমি এটা দিয়ে আমার একটা লিঙ্ক জেনারেট করতে পারি আপডেটের জন্য। লিঙ্ক জেনারেট বলতে কি বোঝাচ্ছি? এখানে একটা আছে ইউআরএল অর পোস্টব্যাক ইউআরএল টাইপের কিছু। পোস্টব্যাক ইউআরএল এ আমি যেটা বলবো, আমাদের এইটার ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন তো কোথাও না কোথাও হোস্ট করা থাকবে। সো এখন আমাদের আছে লোকাল হোস্ট, সেটা ভবিষ্যতে www.something.com হবে, সেটা তো আর চেঞ্জ হবে না। সো আমি যদি এই লিংকটার সাথে আমার ওই আইডিটুকু জাস্ট অ্যাড করে দিতে পারি, পরবর্তীতে আমি এটা রিসিভ করতে পারবো। আপাতত জাস্ট লিংকটুকু কপি করলাম, দেন কোশ্চেন মার্ক দিলাম, এখানে আইডিটা রাখলাম। সো আবার একটু আসি, আইডির নাম সেম দিছি না, আমি পরে ব্যাখ্যা করতেছি আসলে আমি কি করতেছি। আপনারা যদি না বুঝে থাকেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি একটু পরে ব্যাখ্যা করে দেব। আমি আগে দেখি এটা রান করে কিনা। সো সে বলতেছে ওকে, রান করারই কথা। আমি মনে হচ্ছে কোনো একটা কিছু মিস করতেছি। ইভেলের ওখানে যে কোটেশন একটা সিঙ্গেল থাকে কোটেশন, সেটা এভাবে না কাজ করলে আমরা প্রোগ্রামেটিক্যালি কাজ করবো। আমরা একটু দেখি কাজ করে কিনা। ওকে, সো এইভাবে কাজ করতেছে না। আমি জাস্ট আপনাদের করতেছি, রিপ্রেজেন্ট করতেছি যে আমি কি চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এই যে ইউআরএল আছে সেটার সাথেই এই আইডি অংশটুকু অ্যাড হয়ে যাবে অ্যাজ এ কোয়ারি স্ট্রিং। সো আপাতত আমরা অন্য অ্যাপ্রোচে আগাবো আর কি। তার আগে আমি যেটা দেখাতে যাচ্ছি আসলে এই কোয়ারি স্ট্রিং এর ব্যাপারটা কি সেটা আমি একটু বলি। ধরেন আমার স্টুডেন্টের আইডি হচ্ছে
রান করতেছি। আমার স্টুডেন্টের আইডি হচ্ছে 1। আমি যদি এখানে লিখি কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু 1, আমি এন্টার দিলে আমি চাবো এই 1 নম্বর স্টুডেন্টের ইনফরমেশন এখানে লোড হয়ে যায়। ওকে, যার আইডি 1। আমি যদি আইডি ইকুয়াল টু 2 দেই, তাহলে আমি চাবো যে 2 নম্বর স্টুডেন্টের আইডি যার আছে সে এখানে লোড হয়ে যাক এবং সে আপডেট মোডে চলে যাক এই ইউআইটা। আমি জাস্ট এই কাজটা এখন করতে যাচ্ছিলাম, ট্রাই করতেছিলাম। সো এই যে আইডি ইকুয়াল টু 1 2 এটা কিন্তু আমাকে ডাইনামিক্যালি তাহলে প্রতিটা আপডেট বাটনের ক্ষেত্রে বাইন্ড করতে হবে। সো আপাতত জাস্ট এইটুকুর কাজটা আমরা করি, আপডেটের কাজটা করি। ধরে নেন আপডেট বাটনটা আছে ওইখানে, এই ইউআরএল আমরা জেনারেট করছি, ক্লিক করলে এই ধরনের একটা ইউআরএল রিকোয়েস্ট আসতেছে। যদি এরকম রিকোয়েস্ট আসে তার মানে কি আমার ফর্মটা সেভাবে বিহেভ করবে। এই যে কনসেপ্টটা এটাকেই বলা হচ্ছে আসলে কোয়ারি স্ট্রিং। কোয়ারি স্ট্রিং এর ব্যাপারটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক থাকে, আমি জানি না আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা পিছন থেকে। সো আগে কোয়ারি স্ট্রিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অর্থাৎ আপনার যে ইউআরএল আছে সেই ইউআরএল এর সাথে যখন আপনি কোন একটা কোশ্চেন মার্ক অ্যাড করতেছেন এবং আপনি জানেন আপনি কোন কিওয়ার্ড ইউজ করবেন। যেমন আমাদের এই ক্ষেত্রে আমরা কি কিওয়ার্ড ইউজ করতেছি, আইডি। গুগল ইউজ করে কিউ অ্যাজ এ কোয়ারি। সো এনি কাইন্ড অফ যেটা আপনি আসলে আপনার কাছে কিন্তু এটা নোন যে আপনি কোন কিওয়ার্ডের এগেইনস্টে ভ্যালু দেখতে চান। সো এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে কি ইকুয়াল টু ভ্যালু। ওকে, সো আপনি যদি একাধিক ভ্যালু দিতে চান আপনি আরেকটা লিখবেন কি 1, এটা হচ্ছে তখন কি 1, এটা হবে কি 2 ইকুয়াল টু ভ্যালু 2। এভাবে করে এম্পারসেন্ট দিয়ে আপনি অনেকগুলা ভ্যালু এবং কি ইউজ করতে পারবেন। তো এই জন্য দেখবেন যে যখন কোয়ারি স্ট্রিং এ অনেক ডাটা চলে আসে দেখবেন যে এম্পারসেন্ট আছে মাঝখানে, তার মানে সে আসলে অনেকগুলা কি এবং ভ্যালু এখানে কম্বিনেশন আছে। আপনারা যে কোনো সার্চ করতে পারেন, ইভেন আপনারা এখন গুগলে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, দেখছি আমরা। দেখছেন না? সো এটা আসলে অল অ্যাবাউট কোয়ারি স্ট্রিং। সো আমাদের এই ক্ষেত্রে যেটা আছে কি এর ক্ষেত্রে আছে আইডি, আমরা নাম যেটা ইউজ করছি আইডি, এবং ভ্যালুতে যেই ভ্যালুটা থাকার কথা সেই ভ্যালুটা আমরা যাচ্ছি, যেমন আইডি ইকুয়াল টু 1। এখন আমরা কি চাচ্ছি, সেক্ষেত্রে যে আইডিতে যে ভ্যালুটা চাচ্ছি সেই ভ্যালুর স্টুডেন্টটা চলে আসুক এবং আমার এই ফর্মে লোড হয়ে যাক, সেভ বাটনটা হয়ে যাক আপডেট। এইটুকুই তো চাচ্ছি আমরা। কিভাবে হবে সেটা অ্যানাদার মেকানিজম। দেন আমাদের যেটা টার্গেট বা আমরা যে ধরনের স্ট্র্যাটেজিতে আগাবো সেটা হচ্ছে প্রথমত এই কিটা আমরা নিয়ে আসবো, এই কিটা আমরা রিসিভ করব, এই কি এর যে ভ্যালুটা সরি। সো কোয়ারি স্ট্রিং ভ্যালু এটা নিয়ে আসতে যদি আমরা পারি, সেকেন্ড ব্যাপারগুলো সব আপনারা জানেন, এই আইডি ধরে কিভাবে ডাটা নিয়ে আসা যায়। অর্থাৎ সেই বিজনেস লজিক লেয়ার হয়ে গেটওয়ে হয়ে ডাটা আপনি নিয়ে আসলেন। এখন কিন্তু আপনি সার্ভারে বসে আছেন, রিকোয়েস্ট আপনার কাছে চলে আসছে মানে আপনি সার্ভারে বসে যা খুশি তাই করতে পারেন। এই ইউআরএল আপনি হিট করছেন, সার্ভার এন্ডে রিকোয়েস্ট চলে গেছে। এখন আমি যে প্রসেসগুলো বলতেছিলাম সার্ভার এন্ডের কাজ, কোয়ারি স্ট্রিং থেকে ভ্যালুটা নিয়ে আসতে পারলেই আপনি স্টুডেন্টটাকে নিয়ে আসতে পারতেছেন, এবার ওই ফর্মে স্টুডেন্টটা লোড করে দিতে পারতেছেন, আপনার কাজ শেষ, তাই না? আমরা ঠিক এই কাজটা আগে একটু করি। পেজ লোডের কাজ কি, এটা কি বলা হয়েছে আপনাদের? পেজ লোড, ওই যে একটা ইভেন্ট লেখা হয় পেজ লোড। পেজ লোড কখন কাজ করে বা পেজ লোড কখন কল হয়? যখনই পেজে আপনি প্রতিটা ইভেন্টে পেজ লোড কল হয় এবং যখন আপনি ফর দ্য ফার্স্ট টাইম প্রথম পেজে আসেন তখনও পেজ লোডই কল হয়। এবং পেজ লোডের ব্যাপারটা হচ্ছে এই যে ইউআরএল এ যখন আপনি হিট করেন, এটা আসলে কি এক ধরনের গেট রিকোয়েস্ট বলা হয় এইগুলাকে, অর্থাৎ ইউআরএল থেকে ডাটা আপনি রিসিভ করতে যাচ্ছেন। তো আমি যদি এখানে আসি, তাহলে এই যে আমরা বলতেছি যে কোয়ারি স্ট্রিং এর ভ্যালু আমরা গেট করব, এটা আসলে কোথায় করতে হবে? যখন পেজটা প্রথম লোড হচ্ছে ঠিক ওই মোমেন্টেই আমরা আমাদের কোড লেভেলে চলে আসি।
ভিউ স্টুডেন্টসে আসছি। সো এখানে আমি যে জিনিসটা চাই, যদি কোয়ারি স্ট্রিং থাকে তাহলে সে তার ভ্যালু নিয়ে আসুক, যদি না থাকে তাহলে তো ভ্যালু আনার কিছু নাই। ব্যাপারটা তো তাই। অর্থাৎ ধরেন আপনার প্রথম একদম এন্ট্রি মোডে এই পেজটা আসলে দুই ভাবে এখন কাজ করবে আমাদের ক্ষেত্রে, একটা হচ্ছে এন্ট্রির কাজ আর একটা হচ্ছে আপডেটের কাজ। তো এন্ট্রি মোডে যখন আছেন তখন তো আপনার কোনো কোয়ারি স্ট্রিং নাই। আমি যদি বলি গেট, আগে বলতেছি চেক if any query string, then যদি থেকে থাকে তাহলে get query string value, load student, load form by student with student ID, and last of all change the save button text to update, তাই না? এটুকুই তো কাজ। সো প্রথম পোরশনে আসি। আগে আমরা চেক করব যে কোনো কোয়ারি স্ট্রিং আছে কিনা। খুবই সহজ উপায়, if ঠিক করে ভুলে গেছি, কোয়ারি স্ট্রিং মেবি আপনাদের কি কারো মনে আছে কোয়ারি স্ট্রিং এর কোন একটা আপনারা একটু সার্চ দেন তো ASP.NET কোয়ারি স্ট্রিং লিখে, আমি এখান থেকে পাচ্ছি না, আমাকে হেল্প করতে হবে। না আমার ঠিক মনে নাই, এটা সি শার্পের একটা ইয়ে আছে। হ্যাঁ, request.queryString, দেখতে request.queryString। সো কোয়ারি স্ট্রিং আমাদের আইডি থাকবে, আইডি আই বড় হবে না আমরা কি ওই যে কোনায় যেটা ইউজ করতেছি উপরে যেটা। সো এটা যদি নাল না হয়ে থাকে, অর্থাৎ যদি আপনার আইডি থাকে কোয়ারি স্ট্রিং এ কোনো আইডি এরকম কিছু থাকে কিওয়ার্ড, সে নাল পাঠাবে না, বুঝা গেছে? আর যদি না থাকে তাহলে নাল পাঠাবে। ওইটা দিয়ে আমি চেক করতেছি। এখানে আমি কি লিখলাম, request.queryString। সো queryString ইজ এ রিকোয়েস্ট, আমরা যেটা করতেছি, সো আমরা চেক করতেছি কোনো আইডি নামে কোনো queryString আছে কিনা, এবং সেখান থেকে ভ্যালুটা নিয়ে নিচ্ছি। string কোয়ারি স্ট্রিং অলওয়েজ আমাকে টেক্সটের ডাটা দিবে। সো আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? কোশ্চেন করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রবলেম ঠিক কোথায় হচ্ছে। যদি কোশ্চেন না করেন আমি ঠিক বুঝতে পারবো না আপনাদের প্রবলেম কোথায় হচ্ছে কিনা। সো বুঝতে যদি প্রবলেম হয় আমি আবারও প্রথম থেকে আসবো, কোনো সমস্যা নাই। আমরা আবার একটু রিক্যাপ করি, যেই ধাপে ছিলাম, কোনো একটা ইউআরএল থ্রুতে কিভাবে ডাটাটা নিয়ে আসা যায়।
আমাদের গোলটা আসলে কি, আমাদের যে এন্ট্রি ফর্মটা আছে বা যে কোনো পেজ, ইভেন আমরা আরেকটা পেজ বানাতে পারতাম, স্টুডেন্ট আপডেট ইউআই বানাতে পারতাম না? এখন এই স্টুডেন্ট আপডেট ইউআই এই পেজের ক্ষেত্রে আমি যে একটা পার্টিকুলার স্টুডেন্টকে আপডেট করতে চাই, সামহাউ আইডিটা তাকে ওইখানে আমার পাঠাইতে হবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে। অনেক ধরনের ওয়ে আছে, সেশন তো দেখানো হয়েছে, ভিউ স্টেট দেখানো হয়েছে আপনাদের, সেশনের থ্রুতে আমি পাঠাইতে পারতাম, কিন্তু সেটা কিন্তু খুব অ্যাপ্লিকেবল জিনিস না। সেশন কোন ক্ষেত্রে কাজ করে এটা কি জানেন? সেশনের স্কোপ কতটুকু? ব্রাউজার স্কোপে কাজ করে। আমার এইটা কিন্তু দরকার নাই, এক পেজ থেকে আমি আরেক পেজে ডাটা পাঠাইতে পারি, বাট সেশন দিয়ে না। অন্তত আমি একটা রিকোয়েস্টের থ্রুতেই পাঠাতে যাচ্ছি, কারণ আপডেট একটা আসলে রিকোয়েস্ট। আমি এই পেজে আপডেট রিকোয়েস্ট করতে চাইলে, ধরেন আপনি এখন চিন্তা করেন এন্ট্রি ইউআই আলাদা একটা পেজ, সেখানে আমি আইডিটা পাঠাচ্ছি হচ্ছে ইউআরএল এর থ্রুতে, কারণ ইউজার আপডেট রিকোয়েস্ট করতেছে, ইউজার দেখতে পাবে যে আসলে কি আপডেট করতে যাচ্ছে সে। এটা হচ্ছে ব্যাপার। আমরা জিনিসটা একটু ঘুরাই ফেলছি এরকম, আমরা অন্য আরেকটা পেজে রিডাইরেক্ট করতেছি না, আমরা এই পেজেই আসলে আবার ডাটাটা লোড করাচ্ছি, তাই না? অর্থাৎ এই পেজেই আমার যেহেতু এন্ট্রি ইউআই আছে, আমি অন্য আরেকটা পেজে তো আবার এই টেক্সট বক্স এগুলো বানানোর দরকার নেই, আমি এই পেজে ওই ডাটাগুলো আবার লোড করাই দিচ্ছি। ব্যাপারটা এরকম। সো এখন আমরা অলরেডি ধরেন ইউআরএল এর থ্রুতে ডাটা পাঠাই দিচ্ছি, অর্থাৎ আমাদের ইউআরএলটা কি ফরম্যাটের হবে? ইউআরএল বলতে যেটা আমি বোঝাচ্ছি, গ্রিড ভিউটা যদি অন্য একটা পেজে থাকে তো আমাকে আমার সেশন ইউজ করতে হবে নাকি আইডিটা ধরে আবার স্ট্রিং চালায়? ওই ধরেন অন্য পেজে থাকুক, ডাজন্ট ম্যাটার, আপনি খালি একটা রিকোয়েস্ট পাঠাবেন, সেই রিকোয়েস্টের থ্রুতে যেই পেজে যাওয়া উচিত সে সেই পেজে গিয়ে জিনিসটা লোড করাই দিবে। ব্যাপারটা তো তাই হচ্ছে। আগে আমরা জাস্ট এইটা দাঁড় করাই, তারপর গ্রিড ভিউ, ওই আমাদের তার একটা গ্রিড ভিউ দেখলাম আছে, এই যে ভিউ স্টুডেন্টস, ওইখানেও লাগলে এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো আমরা, তখন আমরা বুঝতে পারবো যে ওইখান থেকে এখানে কাজ করে কিনা। এনিওয়ে, সো এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমাদের ইউআরএল হবে অনেকটা এরকম, লোকাল হোস্ট, তারপর একটা হয়তো পোর্ট নাম্বার আছে, দেন স্ল্যাশ স্টুডেন্ট entry UI, then question mark .aspx, যেহেতু আমরা ASP ফর্মে কাজ করতেছি, এখানে ধরেন আরো অনেক ধরনের ইনফরমেশন আছে। দেন এখানে থাকবে আইডি ইকুয়াল টু আমরা যে ভ্যালুটা দিব সেটা, যেমন আমি যদি বলি 2, তার মানে ওই স্টুডেন্টের DUI তে 2 নম্বর স্টুডেন্টের ইনফরমেশনগুলো লোড করাইতে যাচ্ছে। এবার বুঝলাম এই যে আমার এইটুকু হচ্ছে আমার ইউআরএল, সেই এইটুকু ইউআরএল এই আসবে, যে ইউআরএল দিয়ে দিব। এখন আপনি বলেছেন যে অন্য একটা পেজে যদি থাকতো, যেমন অন্য একটা পেজ, যেমন ভিউ স্টুডেন্ট ইউআই একটা পেজ করা হয়েছে আপনারা দেখলাম গতদিন, সেখান থেকে যদি আমি এই ইউআরএলটা হিট করাই সামহাউ কোন একটা লিংক বাটন দিয়ে, তাহলে কি এইখানে আসবে না? স্টুডেন্ট এন্ট্রি ইউআই তে আসবে না? আসবে। তাহলে আমার ইউআরএল এর কাজটুকু হয়ে গেল। বাকি থাকে কি? ওআরএসটি, আমি সাথে ইউআরএল এর সাথে একটু ডাটা পাঠিয়ে দিচ্ছি যে আমি এই ডাটাটা লোড করাতে চাচ্ছি। ব্যাপারটা কিন্তু তাই হচ্ছে। এবার কি মোটামুটি সবাই ঈশা অনেকে ঘুমায় পড়তেছিলেন দেখলাম। এরা ইমেইলে ব্রেক ডাটাটা যখন আমি সেন্ড করতেছি তখন তো অনেক কোনো সমস্যা হচ্ছে। বলেন। একটা সমস্যা হচ্ছে আমার ইউজার কিন্তু ওর আইডিটা দেখতেছে। হ্যাঁ। আর তারপর ও যখন দেখবে যে এখানে একটা আইডি দিচ্ছে, ও সাপোজ আপনার গ্রুপ জায়গায় 3 দিয়ে চেক করলো, কিন্তু ওর আপডেট বাটনে ক্লিক না করে আরেকজনের আইডি দিয়ে ওটাকে ডাটা আপডেট করার কি উনি একটা রাইট পয়েন্ট ধরছে, ওনার পয়েন্ট ভ্যালিড। হ্যাঁ, যে গেট মেথড ইউজ করে করা যাবে না? করা যায়, অনেক ভাবে করা যায়। মানে আপনার পয়েন্ট ভ্যালিড, যে আমি আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আইডি আসলে ইউজারের কোনো ইনফরমেশন না, তারপরও সেটা ইউজার কেন দেখবে? হ্যাঁ, এবং সেকেন্ড কথা হচ্ছে যে এই আইডি তো আসলে ইউজার কোনো সময় জানে না, সে 2 নাম্বার আইডি দিয়ে রিকোয়েস্ট করছিল আপডেট করতে, 3 নাম্বার আইডি দিয়ে সে আপডেট করে দিতে পারে আরেকটা ইউজারের ইনফরমেশন। ভ্যালিড পয়েন্ট। আসলে এই সকল ক্ষেত্রে অনেক ধরনের মেকানিজম ইউজ করা হয়। মানে আমরা আসলে এখন তো একদম শর্ট ফর্ম আছে, ধরে নেন আপনি এখন অ্যাডমিন প্যানেলে বসে আছেন, যে কোনো ইউজারের অ্যাক্সেস আপনার কাছে আছে, আপনি রাইট ইউজারের ইনফরমেশনটা আপডেট করবেন, ধরে নেন। কিন্তু এই সকল ক্ষেত্রে যেটা করা হয়, এনক্রিপশন ইউজ করা হয়, ইউআরএল এনক্রিপশন করা হয়, অর্থাৎ এই ট্রুটাকে এমন একটা হ্যাশ ফরম্যাটে নিয়ে যাওয়া হয় যেটা দেখে আসলে এটা মনে হয় না যে আসলে এটা কি, এবং হ্যাশটাকে যখন রিসিভ করা হয় সেটাকে চেকসাম করা হয়। এগুলো আপনারা জানেন যে চেকসাম জিনিসটা আসলে কি, যে যখন হ্যাশটাকে রিসিভ করা হয় তখন এমন ভাবে সেটাকে যে এটা কোনো সময় ম্যানিপুলেটেড হয়েছে কিনা, যদি রেজাল্টের সাথে না মেলে তাহলে বোঝা যাবে যে ম্যানিপুলেটেড হয়েছে। অনেক কিছু ভাবে চেক করা হয় জিনিসগুলো, ইউআরএল চেকিং, যেগুলো আছে ডেলিগেট ইনফরমেশন।
আবার এই যে আইডিটা এটা তো আসলে আমরা পোস্টের থ্রুতে পাঠাতে পারতাম, রিকোয়েস্টের পোস্টের থ্রুতে পাঠাতে পারতাম। পোস্ট বলতে কি একটা পোস্ট রিকোয়েস্ট বলা হয় এটাকে, অর্থাৎ এই ইউআরএল আপনি কিছু দেখবেন না বাট ডাটা পাস হবে সার্ভারে, এবং যেমন সেশন আমি সেশন দিয়ে পাঠাতে পারতাম। অনেকভাবে ওয়ে আছে, ওয়ের অভাব নাই, বাট আমাদের জাস্ট এখন টার্গেট হচ্ছে কিভাবে আপডেট একটা অপারেশন চলে সেটা দেখা। আপাতত আমরা এই ধরেন যে process আগাচ্ছি আর কি। হ্যাঁ, আপাতত এই প্রসেসে আমরা আগাচ্ছি। ওকে, সো আমরা স্টুডেন্ট আইডি পেয়ে গেছি। দেন এই স্টুডেন্ট আমাদের নেওয়ার পালা। স্টুডেন্টের টাইপ কি? স্টুডেন্ট। আমাদের ব্রেক কয়টা থেকে হয়? 11টা থেকে না? একটু আগে দেন। না ভাই দরকার নেই, আপনি করান। করে যাবে বলুন। ওকে, আমরা ব্রেক আমাদের জাস্ট এই পোর্শনটা শেষ করে তারপর ব্রেকে যাই, তাই না? আপডেটের কাজটা শেষ করি তারপর ব্রেকে যাই। সো জাস্ট আপনারা আমার সাথে একটু পেসে থাকেন। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কোয়ারি স্ট্রিং থেকে এই আইডির ভ্যালুটা আমি গেট করার চেষ্টা করতেছি। গেট করলাম এবং স্টুডেন্ট আইডি পেয়ে গেলাম। প্রথমে আমি স্টুডেন্ট আইডি ধরেন 0 রাখছিলাম, ইকুয়াল টু 0, নাই কিছু নাই। দেন সেকেন্ড পোর্শনে এসে সামহাও আমি একটা আইডি পাইছি ইউআরএল থেকে যদি পেয়ে থাকি, এবং সেই আইডিটা আমি চেক করতেছি এখানে। ইফ স্টুডেন্ট আইডি ইজ গ্রেটার দ্যান 0, তাহলে সেক্ষেত্রে আমি কি চাচ্ছি? তাহলে আপডেটটা চলবে, মানে আপডেটের ভ্যালুটা আমরা নিব। আগে স্টুডেন্টের ডাটা তো আনতে হবে ডাটাবেস থেকে। তো ডাটাবেস থেকে ডাটা আনলে কোথায় রিকোয়েস্ট করব? আমরা তো সার্ভারে বসে আছি, সি শার্প কোড লিখতে সার্ভারেই তো। মানে গেটওয়েতে গিয়ে আমরা একটা ইউআই থেকে কি গেটওয়েতে কল দিব? ম্যানেজারে যাব। ম্যানেজারে কল দিব, তাই তো? সো আমি নিচ্ছি স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট ম্যানেজার ডট, আমার কাছে কি কি আছে স্টুডেন্ট ম্যানেজারে আমরা একটু যদি খেয়াল করি, গেট অল স্টুডেন্ট আর সেই এর বাইরে তো আমরা এখন কোনো অপারেশন করি নাই। তাহলে আমি তো জানি আমার একটা মেথড লিখতে হবে ম্যানেজারে। Get student by সো ID. গেট স্টুডেন্ট বাই আইডি মেথডটা লিখে ফেললাম এবং সেখানে আইডিটাও পাস করে দিলাম। আমি জানি যে এখন আমার সেই মেথডটা লেখা হয় নাই, বাট রিশার্পারকে যদি আমি বলি যে এই মেথডটা লিখে দিতে, সে ওই ম্যানেজারে গিয়ে আমার এই মেথডটা লিখে দিচ্ছে। রিশার্পার কমান্ডটা কি? রিশার্প হচ্ছে অল্ট ইন্টার দিচ্ছি কিবোর্ডে। সো এছাড়া আমি ম্যানুয়ালি এখানে এসে মেথডটা লিখতে পারতাম একই কথা। ওকে, এটা হচ্ছে আমি যেটা করছি, এখানে আমি মেথডটা লিখছিলাম বাট ওইখানেও ডিক্লেয়ার করা ছিল না স্টুডেন্ট ম্যানেজার ক্লাসের ভিতরে। সো আমি রিশার্পারকে বলে দিয়েছি যে সে এই মেথডের যে আমি যেভাবে ডিক্লেয়ার করছি সেটা দেখে সে বুঝে নিক যে এটা ডিফাইন করতে হবে। সো আমি যদি আরেকবার আসি, এটা মুছে দিলাম। ওকে, তার মানে এটা হচ্ছে আমার স্টুডেন্ট ম্যানেজার ক্লাস। এখানে ওই ধরনের কোনো মেথড নাই। আমি চাচ্ছি কি এখানে ওই ধরনের একটা মেথড লিখতে হবে, বাট আমি একটু মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচে আসতেছি, রিভার্স অ্যাপ্রোচে আসতেছি। সেটা হচ্ছে যে আগে আমি মেথডটা লিখে ফেলছি, দেন রিশার্পারকে বলতেছি ক্রিয়েট মেথড স্টুডেন্ট ম্যানেজার ডট গেট স্টুডেন্ট বাই আইডি। ক্লিক করলাম, সে আসলে আমার ওই ম্যানেজারে এরকম একটা মেথড লিখে দিচ্ছে। সে জানে রিটার্ন টাইপ কি হবে এবং সে জানে এটা প্যারামিটার কি ঢুকবে। কারণ কি? কারণ আমি রিটার্ন টাইপকে রিসিভ করছি এবং প্যারামিটার পাঠাইছি, নামও বলে দিছি, কোথায় কোন ক্লাসের ভিতরে সে সেটাও জানে। সো সে ওই রাইট প্লেসে আসলে এটা ডিফাইন করে দিছে আমাকে। এটাই এখন আমার ইমপ্লিমেন্টেশনের পালা। সো আমি সেম ওয়েতে বললাম স্টুডেন্ট গেটওয়েকে গেট স্টুডেন্ট বাই আইডি এবং সেখানে স্টুডেন্ট আইডি পাঠিয়ে দিচ্ছি। যদি এখনো গেটওয়েতে সেই মেথডটা এখনো নাই, বাট সেম অ্যাপ্রোচ। আমি বললাম ক্রিয়েট মেথড স্টুডেন্ট গেটওয়ে ডট গেট স্টুডেন্ট বাই আইডি। কঠিন মনে হচ্ছে কি? ওকে, সো অনেকটা সিমিলার কোয়ারি আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, যদিও এটা খুব গর্হিত কাজ। সিলেক্ট অল স্টুডেন্টস ওয়্যার আইডি ইকুয়াল টু স্টুডেন্ট আইডি। ওকে, ফাইন। সো আমার কোয়ারিটা হবে অনেকটা এরকম। আমি পাবো কি, কয়টা স্টুডেন্ট পাবো?
একটা স্টুডেন্টই পাবো, তাহলে সেক্ষেত্রে আমার তো লিস্ট নিয়ে কোনো কাজ নাই। হয় আমি স্টুডেন্ট পাবো না, হয় কিছুই পাবো না। তো আমি স্টুডেন্ট ইকুয়াল টু বাই ডিফল্ট নাল সেট করে দিলাম। যদি সে রিডার ডট রিডে ঢোকে তার মানে কি, তখন স্টুডেন্ট পাওয়া গেছে এবং সেই স্টুডেন্ট অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে দিয়ে স্টুডেন্ট অবজেক্টটা লোড করে দিচ্ছে এবং আলটিমেটলি সে রিটার্ন করতে স্টুডেন্টকে। সো সেক্ষেত্রে এখানে আমি হয় নাল পাবো, না হয় একটা স্টুডেন্ট পাবো, তারপরে তাই হচ্ছে। উপরে যে কুইরিটা কি ঠিক আছে? এখানে সিঙ্গেল করে দিতে হবে। না ওটা ইন্টিজার তো এটা আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে আইডিটা তো একটা ইন্টিজার। সো কোয়ারির ক্ষেত্রে ইন্টিজারের ক্ষেত্রে না দিলেও হয়, দিলে ভালো। তো আপনি যেহেতু চাইছেন দিয়ে দিলাম। ওকে, সো আমাদের গেট স্টুডেন্ট বাই আইডি মেথড কল করা কমপ্লিট এবং আমরা এইটা এক্সপেক্ট করতেছি এখানে একটা স্টুডেন্ট পাবো, তাই না? তো আমি এখানে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে if student is not equal to null, যদি স্টুডেন্টটা নাল না হয়ে থাকে, তার মানে ওখান থেকে যদি কোনো ডাটা এসে থাকে, আমরা কি ফর্মে কোনো মেথড লিখছিলাম স্টুডেন্ট লোড করার জন্য? এর আগে লিখি নাই। সো fill form with student এবং সেখানে আমি জাস্ট একটা মেথড লিখতেছি সাজাই গোছাই লেখার জন্য, এছাড়া কিছু না। এখানে আমি লিখতে পারতাম সবকিছু। তো এই স্টুডেন্টকে আমি ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু স্টুডেন্ট ডট নেম, আর কি আছে, ফোন নাম্বার না? 2 নম্বরে অর্ডার মেইনটেইন না করলে সমস্যা নেই না? না না, এখানে যে তো ওটা- জাস্ট প্রপার্টি টু প্রপার্টি ভ্যালু অ্যাসাইন Address করতেছি। আছে। লাস্ট অফ অল একটা জিনিস আমাদের দরকার হবে, সেটা কি বলেন তো? সেভ বাটনের লেখাটা কি ইয়ে করে? সেটা তো আমরা করব, কিন্তু আইডি, এখন তো আইডি আসবে স্টুডেন্টের, ডাটাবেস থেকে আসছে ডাটা, সো আইডিটা আসবে। একটা লেভেলের মধ্যে রেখে দিতে হবে। তাহলে আইডিটা আমাদের কোথাও রাখা উচিত। একটা লেভেলে হাইট এখন যেটা আমরা বলছিলাম যে কোন ফর্মে যেন ছিলাম, এইটার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের তো আইডিটা ইউজারকে দেখানোর দরকার নাই। সো আইডিটা আমরা একটা হিডেন ফিল্ডে রেখে দিতে পারি ফর্ম লেভেলে। এটা ছিল আমার গ্রিড ভিউ লেভেলে এবং ফর্ম লেভেলে আমি ঠিক একটা ক্লাস করে গেছি। ধরেন যে কোনো একটা জায়গায় ASP হিডেন ফিল্ড আইডি স্টুডেন্ট আইডি লিখে দিলাম এবং ভ্যালু প্রাইমারিলি 0, ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে রাখলাম। যখন কোনো ভ্যালু আসবে আমি এখানে সেট করে দেবো এই হিডেন ফিল্ড। সো হিডেন ফিল্ড নরমাল একটা টেক্সট বক্স ফিল্ডের মতোই বা লেভেলের মতোই, কিন্তু পার্থক্য কোথায়? ইউজার দেখবে। ইউজার দেখবে না এবং ফর্ম লেভেলে থাকবে। কোড আইডি, যেটা নাম দিছিলাম আইডি, স্টুডেন্ট আইডি student id hidden dot value equals to student dot id, always সে আসলে স্ট্রিং নেয় as a value, সবকিছুতে স্ট্রিং নেয়, এটা তো জানেন। ফাইন, এবং আলটিমেট যে কথাটা বলছিলাম এইটার কাজ আসলে এখানে হয়ে গেছে। যদি এইভাবে কমেন্টিং করাটা আমি রিকমেন্ড করি না, বাট আপনাদের বোঝার সুবিধার্থে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই।
আলটিমেটলি সেভ বাটনের টেক্সট হয়ে যাবে আপডেট। এইটুকুই তো চাই। রান করতেছি। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি একদম পেজ লোডে লিখছি আপডেট, এর ফলে কি হচ্ছে প্রথমে আপডেট হয়ে যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের আসলে জানা দরকার আপডেটটা কোথায় দরকার। পেজটা লোড হওয়ার পরে যখন এই যে এখানে স্টুডেন্ট আইডি ইজ গ্রেটার দেন যদি 0 হয়, তাই না? সেক্ষেত্রে সে আপডেট করুক, কারণ স্টুডেন্টের আইডি এই লেভেলে আমি স্টুডেন্টের 0 তখনই পাবো, 0 থেকে বড় তখনই পাবো যখন আসলে কোন একটা কোয়ারি স্ট্রিং এর থ্রুতে ডাটা আসছে। নামটা লেখা দরকার। কোনটা? স্টুডেন্ট নট ইকুয়াল টু নাম। এই যে ম্যানেজার লেভেল থেকে যখন ডাটা আনছিলাম, মনে আছে কিনা আপনার? তো আমার স্টুডেন্ট আইডি থাকতে তো নাম আসবে না। ধরেন আসলো স্টুডেন্ট আইডি আছে, তারপর ডাটা আনতে পারেনি, কথার কথা। এটা সেফ ডিফেন্সিভ কোড, ছাড়া কিছু না। মানে ওইভাবে ধরে নেওয়া কিন্তু যাবে না। আপনি এইখানে বসে জানেন না ম্যানেজার কি পাঠাবে, গেটওয়ে কি পাঠাবে, আপনি কিন্তু জানেন না। সো ফর সেফটি রিজন আপনার অলওয়েজ ডিফেন্সিভ কোড লেখা উচিত। কারণ হয় সে নাল যদি পাঠায়, তার মানে তখন আপনি কি করবেন? আপনি ধরে নিচ্ছেন ঠিক আছে নাল তো পাঠাবেন, স্টুডেন্ট ইজ গ্রেটার দেন 0। যদি পাঠায়, স্টুডেন্ট 50 দিয়ে রাখছেন, ওয়ার স্ট্রিং এ 50 দিয়ে রাখছেন, ওই নামের কোনো ওই আইডির কোনো স্টুডেন্ট এখনো তৈরি হয় না, নাল অবশ্যই আসবে, তাই না? আপডেট আর ভিতরে ওকে, সো এইখানেই দেই না, ফাইন। রান করতেছি। অন্যগুলো ক্লোজ করে দিলাম, এটা এখনো সেভ আছে, ফাইন। আমরা কি বলছিলাম, ইউআরএল এর থ্রুতে যদি যাই, সো আমরা ডাটাগুলো দেখে আসি। 1 2 2 নম্বর স্টুডেন্ট আছে এইটা, তার ফোন নাম্বার এখনো দেওয়া হয়নি, ফাইন। আমরা আপডেটের কোড এখনো লিখি নাই যদিও, জাস্ট এখানে আমরা দেখি আসলে ঘটনাটা যেটা যেভাবে চাইছি সেভাবে ঘটতেছে কিনা। সো আইডি ইকুয়াল টু 2 এন্টার দিলাম। এই রিকোয়েস্ট দেওয়ার পরেই নতুন করে সার্ভারে রিকোয়েস্ট গেছে, নতুন করে পেজ তৈরি হচ্ছে, পেজ লোডে আসছে। পেজ লোডে আসার সময় যে ঘটনাগুলো ঘটতেছে সেটা হচ্ছে কোয়ারি স্ট্রিং এ সে চেক করতেছে যে কোনো ভ্যালু আছে কিনা, আইডি ইকুইভ্যালেন্ট। সো ভ্যালু যদি থাকে সে ভিতরে আসছে, ফাইন। তার মানে সে ভ্যালু পাইছে, এবং সেই আইডিটা কত? 2। এই 2 কে আমি কি করলাম, ইন্টিজারে কনভার্ট করে নিলাম, এবং ম্যানেজার এবং গেটওয়ে থ্রুতে কোয়ারি করলাম যে এই স্টুডেন্টটাকে আমার দরকার। সো স্টুডেন্ট আসছে কিনা আমরা এটা চেক করে দেখি, এই যে স্টুডেন্ট চলে আসছে। ফাইনালি ফর্মটা ফিল করার পালা, অর্থাৎ টেক্সট বক্সের টেক্সটগুলো অ্যাসাইন করা হয়েছে, সেভ বাটনের টেক্সটটা চেঞ্জ করে আপডেট করা হয়েছে, এবং এখন আপনি এই ইনফরমেশনগুলো এইভাবে দেখতে পাচ্ছেন, তাই না? একটা ফোন নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বার দিয়ে আপডেট করলে আপডেট হওয়ার কথা, কিন্তু আপডেটের বাটনের কাজ কিন্তু আমরা সেভের কাজটুকু করা আছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, কি ঘটনা ঘটবে? সেভ হবে, ইনসার্ট হবে, বিকজ আমরা সেম বাটনটাই রাখছি, জাস্ট টেক্সট চেঞ্জ করে দিয়েছি, বাট আপডেটের অংশটুকু চেক করি নাই। ফাইন, আসেন তাহলে ওই কাজটুকু আমরা করে ফেলি, খুব ইজি কাজ হবে। ইকুয়ালস ইউজ করে হয়ে যায়। বলেন, সেই বাটনে আমরা কি ইকুয়ালস ইউজ করি, যদি টেক্সট আপডেট থাকে তাহলে ওইটা করবে। সেভ বাটনে, বাটন যেহেতু আমাদের একটাই, হ্যাঁ শুধু টেক্সট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আমরা একটা ইকুয়ালস ইউজ করি। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন যে আসলে আমাদের সেভ বাটন ক্লিক ইভেন্টেই তো আসলে কোড লিখতে হবে। সেখানে আমাদের আলটিমেটলি যে, অর্থাৎ আলটিমেট যে ডাটাগুলো আছে এখানে যা আছে ঠিক সেম হুবহু তাই থাকবে। নেমটা, কারণ ইউজার কোন টেক্সট বক্সের টেক্সট চেঞ্জ করছে এটা তো আমি ওই মোমেন্টে জানি না, তো আমাকে ধরে নিতে হবে সে সবই চেঞ্জ করছে, যেহেতু আপডেট অপারেশন সে সবই চেঞ্জ করছে। অনেক অ্যাডভান্স সিস্টেমে যেটা ডিটেক্ট করা হয় যে ইউজার স্পেসিফিক কোনটা চেঞ্জ করছে সেগুলো আমি নিই, কিন্তু আমাদের এখনো তো গোল আসলে ওই লেভেলের ডেলিগেট না। সো আমি ধরে নিব যে ইউজার আলটিমেটলি যা ফর্মে আছে তাই আসলে সে আপডেট করতে যাচ্ছে, এবং কারেন্ট পিকচারটা আমি তুলে নিলাম এখানে। দেন মেসেজ লেভেল ডট টেক্সট ইজ, এই যে এইটুকু সরাসরি সেভ কল করছি, এখানে আসলে আমি আপডেটটা যাতে কল হয় সেই ব্যবস্থা করব।
চেকটা কি হবে বলেন তো এখন কারেন্ট মোমেন্টে কিভাবে বুঝবো আপডেট মোডে আছে কি নাই? সেভ বাটনের টেক্সট বাটনটা দেখবো, টেক্সট টেক্সটটা টেক্সটটা দেখবো আর কি। বাটনের টেক্সটটা দেখবো তাই তো? আরেকভাবে রাখা যেত হিডেন ফিল্ডে আমি রাখতাম ইজ আপডেট মোড ট্রু অর ফলস। if save button dot text equal to update, so প্রবলেম হচ্ছে আপডেট আপনি কিভাবে লিখছেন। সো আমি জাস্ট কেস সেম কেসে নিয়ে আসলাম এবং আপডেট না হলে কি হবে? সেভ হবে। ইনসার্ট করবে, সাধারণত এটা সেভটা কি গতদিন দেখানো হয়েছে আপনাদের তাই তো? ওই যে ডুপ্লিকেশনও দেখানো হয়েছে তাই তো? সো এই চেকগুলো তো এই সেভের ভিতরে আছেই। message.text equal to আপডেট। এখানে একটু জিনিস অ্যাডিশন করার ইস্যু আছে, সেটা হচ্ছে দেখেন আমরা একটা নতুন স্টুডেন্ট তৈরি করছি, অবজেক্ট নেম দিছি, অ্যাড্রেস দিছি, সবই ঠিক আছে, বাট আইডি কই? আইডি যদি আমি না পাঠাই আপডেট করার সময় স্টুডেন্টের সাথে, সে তো জানে না কোনটা আপডেট করতে হবে। সো বলেন আইডি কিভাবে রিসিভ করব? হিডেন ফিল্ড থেকে কারণ যখন আমি লোড করছিলাম তখন কিন্তু আমি একটা আইডি রেখেই নিছিলাম। এইটা কি আলাদা একটা কোড লেখা ছিল না? এখানে একটু চেঞ্জ আসবে আজকে আমি সেটা বলতে চাচ্ছিলাম, বাট ওইদিকে পরে যাচ্ছি। আমি আগে আপডেটের কাজ কোডটুকু শেষ করে আসি, তারপরে এখানে কি কি করা যায় সেটা বলতেছি। আমি ইন্টিজার রো এফেক্টেডই দেখি কয়টা রো এফেক্টেড হয়েছে এখান থেকে। Student gateway dot update আমাদের ইনসার্টের একটা কোড নিশ্চয়ই আছে এখানে, একটু হুবহুই হবে এখানে, জাস্ট আপডেটেড সরি কমেন্টিং এর প্রবলেমটা হচ্ছে এখানে, আপনি যখন কোড কপি পেস্ট করবেন কমেন্টও কপি পেস্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে এই আপডেটের ক্ষেত্রে কমেন্ট করলে কি মনে হবে ইনসার্ট করা হচ্ছিল। বোঝা যাবে যে ইনসার্ট থেকে করতে গেছে। ওইটা অবশ্য বোঝা যাবে, এটা ঠিকই বলছেন। আপডেটেড করে এটা কি হওয়া উচিত? আগে হোয়াইল লিখবো, আপডেট স্টুডেন্টস সেট দেন নেম ইকুয়াল টু এটা তাই তো, কমা অ্যাড্রেস যেভাবে আছে সেভাবে বসা যাচ্ছে, দেন registration number and phone, এটা
ডেটাবেসে কোনো ফোন নাম্বার এই হিসাবে আছে না এখানে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি মেবি পরে চেঞ্জ করা হয়েছে where id equal to আমরা তো ডাটা পাঠাইছি এই স্টুডেন্ট সো সে রো এফেক্টেড পাঠাবে আগের মতোই এক্সিকিউট করবে এটাকে এবং আমার ম্যানেজার কি পাবে কয়টা রো এফেক্টেড হয়েছে if row affected is greater than 0 return নিউ মোডে আছি আমরা যে কোনো স্টুডেন্টকে আপডেট করতে চাই আইডি ইকুয়াল টু ভুল হচ্ছে কি কোথাও বুঝতেছি না দুইটা স্পেস ইকুয়ালের আগে করো ওকে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার সামথিং দিলাম মেবি 11 ডিজিট করা ছিল আমাদের তাই না 1 2 3 4 এটা গুণার দরকার নাই আপডেট হয়েছে কিন্তু সাবার আপডেট দিই হ্যাঁ আপডেট সাকসেসফুলি হয়েছে তার মানে হচ্ছে আমি যদি এখন ওই স্ক্রিনের ক্ষেত্রে যাই এটা দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ ফন্ট ওইভাবেই কাজ করতেছে বাট আসলে কিন্তু এখানে আপডেট হয়েছে আমি আবার লোড করাই নাই এখানে সো আমরা যদি শো করি অন্য মতো যায় না ওকে ডাটা স্যার আপডেট হলে আমাদের এই টেবিলে পাঠিয়ে দিবেন রিডাইরেক্ট করে ওগুলো দেখাবে এক মিনিট আমি তো দেখি আগে আপডেট অপারেশনটি কি চালাইছে কার ক্ষেত্রে চালাইছে আপডেট কাজ করে নাই যে কারণে ডাটা দেখাচ্ছে না বাট সে বলছে আপডেট সাকসেসফুল সো আমরা একটু দেখে আসি না কে কিছু লিখতেছি 1 2 3 4 দেন আপডেটের এখানে এখানে আসি আপডেট আমাদের আপডেট হয়ে গেছে থাকবে ডিলিট করো আর সেভ করো ঠিক আছে প্রবলেমটা আসলে ওখানে না প্রবলেমটা অন্য জায়গায় যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম একটু একটা জিনিস খেয়াল করেন আবারও বলি হ্যাঁ এখানে আমি নিয়ে আসলাম ডাটা লোড করে নিয়ে আসলাম আইডি কোডটা 2 দিছি ডাটা আসার কথা আসতেছে লোড হইছে ফাইন আপনি কিছু একটা লিখলেন লিখে আপডেট বাটনে ক্লিক করলেন জি ভাই প্রথম কোনটা কোথায় যাবে পেজ লোড পেজ লোডে যাবে পেজ লোডে গিয়ে কি পাবে আইডি ব্ল্যাঙ্ক আমাদের আইডি ব্ল্যাঙ্ক কেমনে পাবে এই যে এটা আবার কি হবে সে আবার লোড নেবে আইডি কোড 2 সে কি করবে আবার লোড নিয়ে ব্ল্যাঙ্ক করবে ওই ফর্মটা আবার ফিল আপ করবে আগের মতো ফোন নাম্বারের জায়গায় কি চলে আসতেছে তাহলে এখন ফাঁকা কারণ এটাই সে আবার আপডেট করতেছে তার মানে কোনো কালেই আপনি যদি এইভাবে চালান আপডেট হবে না আপডেট করা সম্ভব না তাহলে ভাই যখন আপডেট বাটন চাপবে তখন উপরে আইডিটাকে নাই করে দেওয়া লাগবে না ওইটা রাইট অ্যাপ্রোচ না আমি দেখাচ্ছি সেটা আইডির সাথে কি ওটা অ্যাড করে দিতে হবে? না ওরকম কিছু করতে হবে না আমি যেটা বলতে যাচ্ছি একটু ফলো করেন সেটা হচ্ছে
এই যে আপডেট বাটন আপনি ক্লিক করতেছেন, এই সময় আসলে কি ঘটনা ঘটতেছে? পোস্ট ঘটনা ঘটতেছে, পোস্ট হচ্ছে, আপনি পোস্ট করতেছেন। আর যখন এই যে আইডিটা লোড করতেছিল তখন আসলে সেটা পোস্ট ব্যাক ঘটনা ছিল না। সো আমি এই যে ফর্মটা লোড করাতে যাচ্ছি, আপনাদের কি পোস্ট ব্যাক নিয়ে আলোচনা হয় না? না ভাই। পোস্ট ব্যাক নিয়ে কোনো আলোচনা হয়েছে? আচ্ছা, আলোচনা না হইলেও সমস্যা নাই, আমাদের কাজের পার্সপেক্টিভ এই আলোচনাগুলো অটোমেটিক চলে আসবে। আবারও বলি তাহলে, সেটা হচ্ছে যে যখন আপনি আপডেট বাটনে ক্লিক করতেছেন তখন আসলে কি হচ্ছে, এই ফর্মটা পোস্ট হচ্ছে, যেটা বলছিলাম যে ইন্টারনালি ডাটা চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট টু সার্ভার। যখন ইউআরএল দিয়ে হিট করছেন এই পেজটা লোড হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, তখন আসলে এটা কিন্তু পোস্ট রিকোয়েস্ট না, এটাকে বলা হচ্ছে গেট রিকোয়েস্ট। এখন আমি যদি সামহাউ এটা চেক করতে পারতাম যে এটা আসলে পোস্ট রিকোয়েস্ট কি পোস্ট রিকোয়েস্ট না, যদি পোস্ট রিকোয়েস্ট না হয়ে থাকে তাহলে যে লোডের কাজটুকু অংশটুকু আমি তার ভিতরে দিয়ে দিব, আর পোস্টের সময় আমি কোনো অপারেশনে চালাবো না। প্রবলেমটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারছি আপডেট নাই। আচ্ছা তাহলে কি আবার বুঝিয়ে বলবো? একবার বলুন। ওকে, আমি আবার একটু ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে যে এই যে আপডেট বাটন আছে, শো অল বাটন আছে, খেয়াল করেন সবাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। যখন আমি লোড করাচ্ছি ফর্মটা, ইউআরএল ওখানে ধরেন আপনি কোন একটা ইউআরএল হিট করছেন, আমি তো হিট করছি ইউআরএল হিট করার ফলে কি হচ্ছে, এটা কি কোনো পোস্ট ঘটনা? আমি কোনো কিছু পোস্ট করছি, ইউআরএল থ্রুতে ডাটা আসতেছে, পেজটা লোড হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, এটা কিন্তু কোনো পোস্ট ঘটনা না, এটা জাস্ট গেট রিকোয়েস্ট। আমি এই ইউআরএল এর যে রিসোর্স আছে সেটা চাচ্ছি, সার্ভারকে আমি এটাই বলতেছি, আমি ইউআরএল হিট করতেছি এর মানে এইটা, যে আমি সার্ভারকে বলতেছি সার্ভার তোমার কাছে যে এই রিসোর্সটা আছে এই রিসোর্সটা আমাকে দাও। দিস ইজ অল অ্যাবাউট গেট রিকোয়েস্ট। দেন আমি যখন এই পেজে আসি, অনেক অপারেশন করার পরে এই আপডেট বাটনে ক্লিক করলাম, তার মানে হচ্ছে আসলে আমি সার্ভারকে বললাম যে যা যা করছি এগুলো এখন পোস্ট করলাম তোমার কাছে, তুমি এগুলা এখন অপারেশন করো, প্রসেস করো। দিস কল পোস্ট রিকোয়েস্ট। দুইটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে। আমাদের প্রবলেম যেটা হচ্ছে, যখন আমি আপডেট বাটনে ক্লিক করতেছি তখনও পেজ লোড কল হচ্ছে, যখন ফর দ্য ফার্স্ট টাইম পেজটা লোড করতেছি তখনও পেজ লোড কল হচ্ছে, এবং পেজ লোড যখনই কল হচ্ছে তখন পেজ লোড ইউআরএল ট্র্যাক করতেছে, বিকজ আমাদের কোডে এইভাবে লেখা আছে। ইউআরএল থেকে সে আইডি 2 পাচ্ছে, প্রতিবার সে স্টুডেন্টটাকে ফর্মে লোড করে দিচ্ছে, আপডেট বাটনে ক্লিক করলেও আলটিমেটলি ওই ডাটাটাই পোস্ট হচ্ছে, কারণ আগে পেজ লোড কল হয়, তারপরে পোস্টের কাজটুকু কল হচ্ছে ডাটা সার্ভারে। প্রবলেম তাই হচ্ছে। এখন আমরা যদি সামহাউ ট্র্যাক করতে পারি যে কতটুকু পোস্টের অপারেশন, কতটুকু গেটের অপারেশন, পোস্টের সময় আমরা কিছু করব না, গেটের সময় আমরা এই জিনিসটা লোড করাবো, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যার কারণে ফোন নাম্বারটা বারবার আপনি বলতে হ্যাঁ, চাচ্ছেন- exactly. আপনি বলতে চাচ্ছেন যে আমি যখন ডাটাবেস থেকে কিছু রিসিভ করব সেটা হ্যাঁ। হচ্ছে আমার গেট, আর যখন না। ডাটাবেস পাঠাচ্ছি সেটা পোস্ট। ডাটাবেসের পার্সপেক্টিভে না। গেট পোস্ট ছাড়াও করা যায়, কারণ হিডেন ফিল্ডে আমাদের প্রথম ভ্যালু ছিল হচ্ছে 0। হ্যাঁ, তো যখন হচ্ছে 0 হিডেন ফিল্ড থেকে ট্র্যাক করা যায়, বাট আমি সেদিকে যাচ্ছি না। বাট হিডেন ফিল্ড থেকে কিন্তু আমরা কাজ হবে না, সেক্ষেত্রে আমি আবার বলি কাজ হবে না কিন্তু, কারণ হচ্ছে আমরা হিডেন ফিল্ড থেকে এই ফর্মটা লোড করাই নাই, আমরা ফর্মটা লোড করেছি ইউআরএল থেকে, সো ইউআরএল থেকে বারবারই লোড হবে। আচ্ছা, আপনার কোশ্চেনটা হচ্ছে যে ডাটাবেজের পার্সপেক্টিভ আমি বলতেছি কিনা, আমি ডাটাবেজের পার্সপেক্টিভ কিন্তু কথা বলতেছি না। সার্ভার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার ASP.NET এর যে কোডটা যেখানে রাখা আছে, অর্থাৎ আপনার দুইটা আলাদা সেপারেটলি চিন্তা করতে হবে। আইডিটা গেট আর যে গুলো যাচ্ছে নাম টাম এগুলো সব পোস্ট শেষ। এটা হচ্ছে আপনার সার্ভার, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট। ক্লায়েন্ট বলতে কি বোঝেন বলেন? ব্রাউজার, এনি কাইন্ড অফ ব্রাউজার। এখন আমাদের এই স্ক্রিনের পার্সপেক্টিভে চিন্তা করেন, এইটার পার্সপেক্টিভে ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি এই পেজটায় আসছিলাম ফর দ্য ফার্স্ট টাইম, তখন আমি কি করছিলাম, এখানে বসে ইউআরএল এ লিখছি something something id equal to 2, then hit enter, কি হলো? রিকোয়েস্ট গেল সার্ভার। এর কাছে কি পেজটা আছে? id equal to 2 something এরকম কিছু আছে? নাই। সে তখন ইমিডিয়েটলি সার্ভারকে রিকোয়েস্ট করলো, সার্ভার চাইছে ইউজার এই জিনিসটা, হ্যাঁ, এবং এটা তখন কি ছিল, একটা রিকোয়েস্ট। কি ধরনের রিকোয়েস্ট? আমি এই রিসোর্সটা চাই,
ইউআরএল মানে কি ইউনিফাইড রিসোর্স লোকেটর। সো আমি লোকেশন বলে দিয়েছি, এই রিসোর্সটা আমি চাই সার্ভারের কাছে আমি রিকোয়েস্ট করছি, ডাটাবেস না কিন্তু এখন। এরপরে ওই যে যেটা বললেন ডাটাবেস কি না, ডাটাবেস তো সার্ভার কি ধরনের রিকোয়েস্ট আসছে তার পার্সপেক্টিভে ইয়া করবে, ডিসাইড করবে। এখন আমার কাছে আসছে সার্ভার এন্ডে গেট রিকোয়েস্ট, মানে এই যে সি শার্পের কোড যেখানে আমরা বসেছিলাম। সো এখানে পেজ লোড আছে, সবকিছুই আছে। সে তখন দেখছে ওই যে কোয়ারি স্ট্রিং থেকে ডাটা সে রিসিভ করছে ইন্টারনালি, দেন ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসছে, সবকিছু সে এখানে করছে। করার পরে অ্যাজ এ রেসপন্স আবার আপনাকে পাঠিয়ে দিচ্ছে যে এইটা হচ্ছে সেই লোডেড পেজ। এবার কি ক্লিয়ার, আপনি বুঝতে পারছেন? ফাইনালি আমার এখানে একটা বাটন আছে, সেই বাটনটা হচ্ছে আপডেট বাটন আর সেভ বাটন। আমি যখন এখানে ক্লিক করলাম আমি অ্যানাদার রিকোয়েস্ট আবার তৈরি করছি। এই রিকোয়েস্টটা কিন্তু ডিফারেন্ট রিকোয়েস্ট, কারণ এই রিকোয়েস্টটা যখন শেষ হয়ে গেছে তখন সার্ভার ভুলে গেছে সবকিছু। আমি আবার অ্যানাদার রিকোয়েস্ট তৈরি করছি সার্ভারের কাছে, সার্ভার দিস ইজ এ পোস্ট রিকোয়েস্ট অফ মাই অপারেশন, তুমি এটাকে তোমার মতো কাজ করে নাও। তখন সার্ভার কি করতেছে, আবার তার ভিতরে যে ডাটাবেস যদি তার কাছে থাকে বা যাই থাকুক না কেন, বা ক্লাউডে থাকুক হোয়াটএভার ডাজন্ট ম্যাটার, সার্ভার সার্ভারের জায়গায় আছে, সে তখন আমার এই রিকোয়েস্টের পার্সপেক্টিভে সে ডাটাবেস অপারেশন করুক। যেমন আমাদের এই ক্ষেত্রে কি আপডেট করছে, করার পরে আমরা মেসেজ লেভেল টেক্সটে কিছু একটা অ্যাসাইন করে দিছি। সার্ভার তখন আবার এই ক্লায়েন্টকে বলতেছে এটা হচ্ছে তোমার রেসপন্স অ্যাজ ফ্রম ইওর পোস্ট। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো আমরা এখন যেখানে আটকে ছিলাম গেট পোস্টের ইস্যু নিয়েই, অর্থাৎ আমার পোস্ট হচ্ছে কি গেট হচ্ছে আমি সেটা আসলে ট্র্যাক করতেছিলাম না, সবসময় পেজটাকে লোড করাচ্ছিলাম। তো কিভাবে বুঝবো এটা আসলে পোস্ট আর গেট রিকোয়েস্ট? সেক্ষেত্রে এই ASP.NET ইঞ্জিনে একটা মেথড বলা আছে ইফ ইজ পোস্ট ব্যাক। এইটা থেকে আসলে ট্র্যাক করা হয় যে আমি কোন ধরনের রিকোয়েস্ট পাঠাইছি কি পাঠাই নাই। এটা কি আসলে পোস্ট রিকোয়েস্ট মানে বাটন ক্লিকের এগেইনস্টে হইছে, তাহলে আসলে স্পেস পোস্ট ব্যাক থাকবে ট্রু। আর যদি এই ধরনের গেট রিকোয়েস্ট হয়, প্রথমে যেটা বললাম ইউআরএল হিট করে, তাহলে ইজ পোস্ট ব্যাক থাকবে ফলস। তাহলে আমরা কোন ক্ষেত্রে যাচ্ছি? ইট ইজ পোস্ট ব্যাক এর ক্ষেত্রে না, আমরা নট ইজ পোস্ট ব্যাক এর ক্ষেত্রে যাচ্ছি। সো যদি পোস্ট ব্যাক না হয়ে থাকে সেই অপারেশনটা করুন। বুঝা গেছে? যদি পোস্ট ব্যাক না হয়ে থাকে সেই কোয়ারি স্ট্রিং থেকে ডাটা নিয়ে দেন ট্রাই করার চেষ্টা করুক যে স্টুডেন্ট আইডি আছে কিনা, স্টুডেন্ট আইডি থাকলে সে ফিল ফর্ম করুক, দেন সেভ বাটনের টেক্সট আপডেট করুক। আর যদি না হয় পোস্ট ব্যাক কিছু, মানে যদি পোস্ট ব্যাক হয় সে কিছুই করুক না করুক। সো আর একবার ট্রাই করি আমরা। দেন আমরা আবার সেই গেট রিকোয়েস্ট পাঠাই সার্ভারকে। আসছে এবং আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আপডেটে ক্লিক করলাম, পয়েন্ট তুলে দিচ্ছি, কন্টিনিউ। এখন কিন্তু আর ফাঁকা হয়ে যায় নাই, কারণ জিনিসটা লোড হয়নি, তাই না? এবার আমার তো আসলে ডাটাবেসে গিয়ে কোয়ারি করার কিছু নাই, যদি তাই করবো তাহলে কেন আমরা শোয়ালের কাজটা করলাম, তাই না? সো শোয়ালে ক্লিক করি, কি আসছে? এই যে সেকেন্ড ইউজার দেখেন 7834, তাই না? আপডেটের কাজ হয়েছে। এই যে অপারেশনটা এতক্ষণ ধরে আপনাদের বললাম, এটা আসলে কি গেট রিকোয়েস্ট হয়েছে, আমি নিজে ম্যানুয়ালি ইউআরএল এ হিট করছি, ইউআরএল এ কিছু একটা লিখছি ওই যে উপরে, দেন এন্টার দিছি, দেন এই পেজটা লোড হয়েছে। এখন আপনি চিন্তা করেন প্রোগ্রামেটিক্যালি কি রকম? এখানে একটা আপডেট বাটন আছে, অথবা অন্য কোথাও কোনো পেজে একটা আপডেট বাটন আছে, সেইটা দিয়ে সামহাউ ওই ইউআরএলটা নক করায় দেয়। সেটাও কি একটা গেট রিকোয়েস্ট হবে না এই পেজের জন্য? তাই তো হওয়ার উচিত। সো এখানে ক্লিক করলে এখানে ওই ইউআরএলটাই আছে, ঠিক সেম এই ইউআরএল আছে এইটার ব্যাকগ্রাউন্ডে। এখানে ক্লিক করবেন, ওই ইউআরএল-এ হিট করলে দেখবেন যে ওই পেজটা আবার ওইভাবে লোড হওয়া উচিত হচ্ছে তাই, এবং আপনি আবার আপডেট অপারেশন চালাচ্ছেন। ঘটনা কিন্তু এইভাবেই, মানে প্ল্যানটা এরকমই ছিল। ভাইয়া ওইখানে যে আমরা পোস্ট ব্যাকটা ব্যবহার করলাম, হ্যাঁ, পোস্ট ব্যাকটা কি যে সার্ভার থেকে যে রেসপন্সটা দিতেছে ওইটার কথা বলতেছি না, রেসপন্স অনেক পরের ব্যাপার, অনেক পরে আসছেন আপনি। পোস্ট ব্যাক বলতে এই যে যখন আপনি রিকোয়েস্ট পাঠাইছেন তখন সার্ভার এখানে বসে আছে না, ধরেন এখানে মানুষ বসে আছে, এখন ধরেন আপনি এখানে বসে আছেন, আমি ব্রাউজার লেভেলে বসে আছি, আমি আপনাকে বললাম
এই ওয়ারেলটা দেন, আপনি কি ট্র্যাক করবেন আগে? আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিলাম, আপনি প্রথমে ট্র্যাক করবেন কি যে এটা কি ধরনের রিকোয়েস্ট, এটা কি গেট রিকোয়েস্ট নাকি পোস্ট রিকোয়েস্ট। তো সার্ভারে আগে ট্রাই তো মানে তাকে তো আগে চেক করতে হবে এখানে সার্ভারে যে এন্ট্রি পয়েন্টে যখন সে পেজ তৈরি করবে যে আসলে আমার কি গেট রিকোয়েস্ট না পোস্ট রিকোয়েস্ট। তারপরে তার এগেইনস্টে কারণ কত ব্লাইন্ডের মতো বসে আছে, তোর কাছে তো আছে শুধু ডাটা, ইউজার ইন্টারফেস তো আর তার কাছে নেই। ব্যাপারটা তাই হচ্ছে, তাই না? সো আলটিমেটলি সার্ভার ওইগুলো ট্র্যাক করে সে রেসপন্স করতেছে অনেক পরে এসে। পোস্ট ব্যাকটা দিয়ে সে কি করলো? পোস্ট ব্যাক থেকে সে চেক করলো যে এই রিকোয়েস্ট যেটা আসছে এটা কি আসলে গেট রিকোয়েস্ট নাকি পোস্ট রিকোয়েস্ট। অর্থাৎ ইজ পোস্ট ব্যাক, শুধু পোস্ট ব্যাক না, ইজ পোস্ট ব্যাক এটা না, অর্থাৎ এটা কি পোস্ট ব্যাক অর নট। আমি লিখছি কি ইফ নট ইজ পোস্ট ব্যাক, অর্থাৎ যদি পোস্ট ব্যাক না হয়ে থাকে তার মানে কি যদি গেট রিকোয়েস্ট হয়ে থাকে। আপনি কি পরে আসছেন? ভাই আমি আসি। পরে আসছেন যারা তারা ওই ডেট লিখে দেন, তাহলেই হবে। কাউন্ট করবেন এখন। আচ্ছা পরে কে কে আসছেন, কবে আসছেন? আজকে তো বাইরে করতে আসছে,